আচ্ছা, এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। বলতে পারেন ওটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যের কোনো কিনারাও করতে পারিনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা শুনছেন সন্ধ্যার আড্ডা উইথ কৌশিক। পুরাতন গল্পকে শ্রুতি মধুর করে পরিবেশন করাই আমাদের চ্যানেলের প্রধান লক্ষ্য। আমাদের গল্পগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প, সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন এবং বললেন, হ্যালো। 465176। ইয়েস। বীরেশবাবু বলছেন? বীরেশ চন্দ্র নিয়োগী কথা বলছি। ও নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। তা আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবু বিরক্তিটা আরও মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না। আচ্ছা, আমি তো এখন শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো আমি চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি, তাই তো? এই 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয় আপনার, তাই আপনাকে এখানে উঠে আসতে বাধ্য হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো, তাই তো? আপনার বয়স 55। আপনার একটি ছেলেও আছে, ইঞ্জিনিয়ার, সে ভোপালে থাকে। কি ঠিক বলিনি? বীরেশবাবু বিস্মিত হলেন এবং বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? বেশ, তবে বেশি সময় লাগবে না তো? না না, অবশ্য কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তরাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ, তাই তো? আগে হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হুম, তাই তো। এটাও আপনি জানেন কিনা দেখুন তো, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে, আমার ছেলের সব বন্ধুদের খবর আমি সবসময় রাখতামও না। এই শ্রীপতি ছিল আমার মেজো ছেলে। খুব ভালো ছেলে ছিল জানেন, যেমন পড়াশোনায় তেমন স্বভাব চরিত্রে। তার বন্ধুর মধ্যে সব থেকে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল জানেন তাকে বুঝিয়ে বলার, এবং কি তাকে কুসঙ্গ থেকে ত্যাগ করার চেষ্টাও করেছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান তো যায়ই না। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবেই, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? হ্যাঁ, অরূপের ওই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা আমি জানতাম না। আচ্ছা, এবার একটা দুর্ঘটনার কথা বলি আপনাকে। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠেও যেতে শুরু করে জানেন। তার ফলে তার অনেক হার হয়, বিস্তর দিনাও হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে। কি বলে জানেন? বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে জানেন, কিন্তু কিভাবে সাহায্যটা করে সেটা কি জানেন? আচ্ছা, এখন বুঝতে পারছি। কি বুঝছেন?
আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। বলতে পারেন ওটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। একদম ঠিক বলেছেন। আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্ট্রিটে রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন। কি ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যের কোনো কিনারাও করতে পারিনি। বলতে পারেন পুলিশও করতে পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কিভাবে? তা তো বটেই। কিন্তু একটা কথা আপনাকে বলি, সেই আংটিটা কিন্তু আমার ছেলের কাছেই আছে। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়াই করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, আমার ছেলের কাছেই আছে, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে কলঙ্কের হাত থেকে রেহাইও পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। কি বলেন? তা আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ হ্যাঁ, আর সেটা এখনই। সে তো রওনাও দিয়ে দিয়েছে। এতক্ষণে সে আপনার বাড়ি পৌঁছালো বলে। তার নাম যেন কি বললেন? আরে আপনাকে তো আগে বললাম, আমার ছেলের নাম শ্রীপতি। আর আপনার নাম গণপতি। আগে হ্যাঁ। আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছিল? তা তো বেরিয়েছেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে করতে দিন। করুন করুন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল এবং বললেন, মনে পড়েছে। কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরির সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যায়। তার মধ্যে একজন গাড়ির চালক এবং তার একজন পিতা ও তার ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি সেই গণপতি সোম। আপনি তার মানে? আর কি, আপনি যা ভাবছেন আমি তাই। কিন্তু এ তো অসম্ভব। কেন কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। কিসের শব্দ? কি যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন বীরেশ বাবু, আমার ছেলে নিচে অপেক্ষা করছে। না না, আমি দরজা খুলতে পারবো না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা ভেসে এলো, দরজা না খুললেও কিন্তু সে ঢুকতে পারে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? হ্যাঁ, সিঁড়ি দিয়ে কি যেন উঠে আসছে এবং তার পায়ের শব্দও পাওয়া যাচ্ছে। আপনি চিন্তা করবেন না বীরেশ বাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে সেই হীরের আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আপনার ছেলেকে ডেকে নিন এক্ষুনি। তার তো উপায় নেই বীরেশ বাবু, সে আপনার দুতলায় পৌঁছে গেছে যে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামলো, তারপর আবার শোনা গেল। এবার আপনি নিশ্চিন্ত তো বীরেশ বাবু, একদম নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে আপনার পাশের ঘরে গিয়ে দেখুন। আমি এবার আসি, আপনার সঙ্গে আলাপ করে বড্ড ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপালে এই পৌষ মাসেও বিন্দু বিন্দু ঘাম। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে আছে টেবিলের ওপরে জিনিসটা। এত অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি 7 বছর পর ফিরে পাবা তার ঠাকুরদাদার হীরের আংটি। সন্ধ্যার আড্ডায় শুনলেন সত্যজিৎ রায়ের টেলিফোন।
সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ারে 2রা মে 1921 খ্রিস্টাব্দে। সত্যজিৎ রায় বাংলা শিশু সাহিত্যের জনপ্রিয় চরিত্র তৈরি করেছিলেন। তাদের মধ্যে গোয়েন্দা ফেলুদা ও প্রফেসর শঙ্কু অন্যতম। এছাড়া তার পরিচালিত পথের পাঁচালী, যা প্রথম প্রদর্শনী হয় নিউ ইয়র্কে 1955 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, কলকাতাতে মুক্তি পায় সেই বছরেই 26শে আগস্ট। সাহিত্যিক ও চলচ্চিত্রকার হিসাবে তার অবদান বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। তার এই অসামান্য অবদান আমাদের মনের মণিকোঠায় চিরদিন স্মরণীয় ও সম্মানীয় হয়ে থেকে যাবে।